আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, যেটিকে আমরা আসলে অনেক অর্থে হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসেট হিসেবে বলতে পারি কোনো কোনো জায়গায়। সো অ্যাজ পার IS 38 হোয়াট ইজ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এটির রিকগনিশনটা কিভাবে হয় এটি নিয়ে কথা বলবো। এরপরে অবভিয়াসলি আরো কিছু শর্ট ভিডিও থাকবে 8-10 মিনিটের ভিতরে, সেটি হচ্ছে মেজারমেন্ট, প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার নিয়ে। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এটি বললেই আমরা দেখতে পারি ট্রেডমার্ক, প্যাটার্ন এবং বিভিন্ন ধরনের লিগ্যাল এগ্রিমেন্ট থাকে, কপিরাইট থাকে, দ্যাট সর্ট অফ থিংস। ইভেন বিভিন্ন সময় অডিও ভিজুয়াল, ভিডিও, ইভেন টেলিভিশন প্রোগ্রাম, এগুলোকে আমরা intangible asset, or mostly for the organization, I mean software and other things also included as. So আমি এখানে একটু যদি বলি এভাবে যে intangible asset is an identifiable non-current asset, এই লাইনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আইডেন্টিফায়াবল হতে হবে এবং হচ্ছে নন কারেন্ট অ্যাসেট হবে উইদাউট ফিজিক্যাল এক্সিস্টেন্স। An asset is resources that is controlled by the entity as a result of past event. এটি কিন্তু সব অ্যাসেটের ক্ষেত্রে একই সংজ্ঞা, সেটি হচ্ছে যে কন্ট্রোল বাই দ্য অর্গানাইজেশন as a result of past event, তারা কোনো ইনিশিয়েটিভ নিয়েছিল। ফর এক্সাম্পল, পারচেজ অর সেলফ ক্রিয়েশন, অনেক সময় পারচেজ হতে পারে এবং এটিকে নিজেরা ক্রিয়েট, অর্গানাইজেশন থেকে ক্রিয়েশন হতে পারে। ফ্রম হুইচ ফিউচার ইকোনমিক বেনিফিট ইনফ্লোস অফ ক্যাশ অ্যাজ আদার অ্যাসেট, অর্থাৎ শুধুমাত্র এটিকে আপনি পাস্ট ইভেন্টের ফলে একটা অ্যাসেট কন্ট্রোল করলেই হবে না। ইনফ্যাক্ট আপনার ইকোনমিক বেনিফিট ফ্লো টু দ্য এন্টিটি হতে হবে, সেটি ক্যাশ এবং আদার অ্যাসেট আকারে। Thus, there are three criteria or three attributes of an intangible asset. So এখানে আমরা দেখতে পারি, ফার্স্ট অফ অল আইডেন্টিফায়াবল, এখানে মোস্ট ইম্পর্টেন্ট আপনাদেরকে ক্লিয়ার করি, সেটি হচ্ছে অর্গানাইজেশন থেকে যদি আপনি সেপারেট না করতে পারেন, সেটা লিগ্যাল এগ্রিমেন্টের মাধ্যমে হতে পারে, কন্ট্রাক্ট হতে পারে, কোন রকম লাইসেন্স হতে পারে, যদি সেপারেট না করা যায় তাহলে কিন্তু আইডেন্টিফায়াবল না করতে পারলে কিন্তু সেটাকে আমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেট বলবো না। কিরকম? লেটস সে ট্রেডমার্ক, আপনি একটা পারমিশন নেন, বাংলাদেশে হচ্ছে যে এই অর্গানাইজেশনটা আপনার শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে আছে এবং এগুলোকে অপারেট করে একটি বাংলাদেশে অ্যাসোসিয়েশন আছে, IPAB বলে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এবং গ্লোবাল অর্গানাইজেশন হচ্ছে WIPO, এটি হচ্ছে ওয়ার্ল্ড IP অর্গানাইজেশন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। সো এখানে এটাকে বলা হয় হচ্ছে IP রাইটস, এটা হচ্ছে যে IPRS বলা হয়। সো এটি আপনার সেপারেট করতে হবে। লেটস সে ট্রেডমার্ককে সেপারেট করা যায়, গুডউইল যদি আপনি অ্যাকুইজিশন করেন, ইন্টারনালি জেনারেট হলে কিন্তু একটা কোশ্চেন আছে, আমি পরে বলবো, ইন্টারনালি জেনারেটেড গুডউইলকে কিন্তু আমরা কোনোভাবেই এখানে ক্যাপিটালাইজ করতে পারবো না। বাট বিজনেস কম্বিনেশন অথবা অ্যাকুইজিশন যদি হয়, বিজনেস কম্বিনেশনে আবার বিজনেস কম্বিনেশন ট্রিট করবে, বাট অ্যাকুইজিশনের মাধ্যমে আপনি একটা অর্গানাইজেশন অ্যাকুইজিশন করেছেন, সেখানে যদি কোনো গুডউইল অ্যারাইজ হয়, দ্যাট অলসো বি ট্রিটেড অ্যাজ এ intangible asset এবং সেটিকে ক্যাপিটালাইজ করা যাবে। সো আইডেন্টিফায়াবল ইজ ভেরি ইম্পর্টেন্ট, কন্টেক্সচুয়াল। লেটস সে আপনি একটা, আপনার ইউনিলিভারের 10টা ব্র্যান্ড আছে, তার ভিতরে লাক্স ব্র্যান্ডটা তারা বিক্রি করতে চাচ্ছে। সো লাক্স ব্র্যান্ডের যদি ট্রেডমার্ক এবং আদার লিগ্যাল ডকুমেন্ট সেপারেবল হয় এবং এই ট্রেডমার্ক যদি আলাদা থাকে, তাহলে এই ট্রেডমার্ক অর্থাৎ লাক্সের ট্রেডমার্ক অথবা তার প্যাটেন্ট অথবা তার কপিরাইট অথবা ফর্মুলাটা কিন্তু আলাদাভাবে বিক্রি করা যেতে পারে। সো দ্যাট ইজ কল্ড আইডেন্টিফায়াবল। দেন কন্ট্রোল, অবভিয়াসলি আপনি আইডেন্টিফায়াবল করতে পারলেন, বাট কন্ট্রোলটা অর্গানাইজেশনের নাই, এই অ্যাসেটটার কন্ট্রোল অর্গানাইজেশন ভোগ করছে না, তাহলে কিন্তু এটাকে আসলে ইনট্যাঞ্জিবল অ্যাসেট হিসেবে রিকগনাইজ করা যাবে না। সো দিস টু। আর দ্য থার্ড ওয়ান ইজ ফিউচার ইকোনমিক বেনিফিট, যেটা বললাম হচ্ছে যে আইদার আপনি এখান থেকে রেভিনিউ জেনারেট করবে, আপনি রেভিনিউ পাবেন, ক্যাশ ইনফ্লো হবে, অথবা আপনার ফিউচার খরচকে কমাবে, এমন একটা আপনি এগ্রিমেন্ট করে এমন একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট ক্রিয়েট করলেন যেটি হচ্ছে আপনার ফিউচার খরচ কমাবে। লেটস সে আপনি একটা সফটওয়্যার তৈরি করলেন, সেই সফটওয়্যারের মাধ্যমে আপনার ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সিস্টেম এবং বিজনেস অপারেশনকে অটোমেশনের মাধ্যমে কিন্তু আপনার খরচ কমানো সম্ভব। ফ্লিট ম্যানেজমেন্ট সহ অনেকগুলো ইনক্লুশন রেখে আপনি ইন্টিগ্রেটেড একটা সফটওয়্যার জেনারেট করলেন, তৈরি করলেন, অথবা এসিপি বা ইআরপির মতো সফটওয়্যার কিনে নিলেন, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এ ইনট্যাঞ্জিবল অ্যাসেট, বিকজ এটি আপনার ডাইরেক্ট রেভিনিউ প্রডিউস করবে না, বাট ইট উইল হেল্প ইউ টু রিডিউস ইউর ফিউচার কস্ট। সো দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া ফর ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আইডেন্টিফায়াবিলিটি থাকতে হবে অবভিয়াসলি, কন্ট্রোল থাকতে হবে, এবং ফিউচার ইকোনমিক বেনিফিট অর্গানাইজেশনকে পেতে হবে আইদার রেভিনিউ আকারে অথবা কস্ট সেভিংস। সো ফর সাম এক্সাম্পল, লেটস সে প্যাটেন্টেড টেকনোলজি, আমি যেটা বলছিলাম যে কম্পিউটার সফটওয়্যার, ডেটাবেস, ট্রেড সিক্রেট, এগুলো কিন্তু প্যাটেন্টেড টেকনোলজি হয়। ট্রেডমার্ক, ট্রেড ড্রেস,
ইন্টারনেট ডোমেইনস ইজ অলসো, আপনি একটা ডোমেইন অনেকদিন পরিচিত হয়ে গেছে, লেটস সে আপনি প্রথম আলো যে ইন্টারনেট ডোমেইনটা ইউজ করছে, এখানে লক্ষ কোটি লোকের এখানে সমাবেশ ঘটে। সো এই ডোমেইনটা যদি কেউ সেল করে ইজ এ হিউজ, এবং এটাকে কিন্তু আইডেন্টিফায়েবল যদি করা যায়, আমি আগের সংজ্ঞায় যে এটাকে যদি আইডেন্টিফায়েবল করা যায়, কন্ট্রোলটা যদি হচ্ছে যে ট্রান্সকম গ্রুপের কাছে থাকে এবং ফিউচার ইকোনমিক বেনিফিট যদি কিন্তু আশা করা যায়, তাহলে কিন্তু এটাকে ইন্টারনালি জেনারেট হলেও আপনাকে ক্রাইটেরিয়া মিট করে। এবং এখানে আমরা জানি যে ফার্স্ট অফ অল একটু বলে নেই, সেটি হচ্ছে সামনের ভিডিওগুলো থাকবে। এখানে এই ইনটেনজিবল অ্যাসেট অর্থাৎ IS38 এর দুইটা পার্ট আছে। যখন আমরা একটা ইনটেনজিবল অ্যাসেট তৈরি করি, তখন কিন্তু আপনার দুটো ফেজ থাকে, একটা রিসার্চ ফেজ আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট ফেজ। রিসার্চ ফেজে আগে যেটা IS9 ছিল, তখন কিন্তু ক্যাপিটালাইজ করার সুযোগ ছিল, বাট IS38 এ আসার পরে কিন্তু রিসার্চ ফেজের খরচগুলোকে ক্যাপিটালাইজ করা যায় না, শুধুমাত্র করা যায় হচ্ছে ডেভেলপমেন্ট ফেজের খরচগুলোকে, তাও 6টা রিকগনিশন ক্রাইটেরিয়া আছে, এটি নিয়ে একটা সেপারেট ভিডিও করবো। এনিওয়ে, আমরা আজকে শুধুমাত্র ইনটেনজিবল অ্যাসেটের সংজ্ঞা এবং এটার বেসিকটা বোঝার চেষ্টা করছি। তারপরে ভিডিও এবং অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল লাইক মোশন পিকচার, টেলিভিশন প্রোগ্রাম, এটিও ইনটেনজিবল অ্যাসেট হবে। কাস্টমার লিস্ট, এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আমাকে অনেকে জিজ্ঞেস করেন কাস্টমার লিস্ট কিভাবে হয়ে থাকে। কাস্টমার লিস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ লেটস সে ইউ হ্যাভ ডেটাবেস অফ লেটস সে 1 লাখ ইমেল অ্যাড্রেস, 2 লাখ ফোন নাম্বার আছে। সো যখন আপনি এরকম থাকবে, আপনি এটা কিন্তু সেল করতে পারবেন টু দা লেটস সে, আমরা 20 ক্যারিয়ার নামে আমাদের একটা ট্রেনিং অর্গানাইজেশন আছে। আমরা যখন ট্রেনিং এর অফারটা পৌঁছে দিতে চাই, তখন অনেক অর্গানাইজেশন বাংলাদেশে কাজ করে যারা কিন্তু তাদের হয়তো 2 লাখ 5 লাখ বা 50 লাখ ইমেল অ্যাড্রেস তাদের আছে তাদের ডেটাবেসে, এবং ফোন নাম্বার আছে। সো ইমেল মার্কেটিং তারা করে দেয় এবং SMS মার্কেটিং করে দেয়। সো দ্যাট ইজ অলসো এ ইনটেনজিবল অ্যাসেট। সো লাইসেন্সিং, রয়্যালটি এন্ড স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট। স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টটা একটু বলে নিই, সেটা হচ্ছে যে এটি একটু ডিফারেন্ট টার্মটা যেহেতু আসছে, সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে একটা কান্ট্রি টু কান্ট্রি অথবা বিজনেস টু বিজনেস এগ্রিমেন্ট থাকে। এগ্রিমেন্টের ফলে ধরেন আপনি একটা অ্যাকুইজিশনের চিন্তা ভাবনা চলছে, এগ্রিমেন্টের যদি না আসতে পারে দুইটা পার্টি, এবং এখানে যদি আপনার অ্যাকুইজিশন না হয়, বিজনেসের অ্যাকুইজিশন না হয়, তাহলে কিন্তু হোস্টাইল টেকওভার হতে পারবে না, এরকম মর্মে একটা এগ্রিমেন্ট থাকতে পারে। সো স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট ইজ অলসো এ ইনটেনজিবল অ্যাসেট, এবং কোনো কোনো ক্ষেত্রে অবভিয়াসলি আইপি যেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসেট হিসেবে আনা যেতে পারে। এর বাইরে ইম্পোর্ট এবং এক্সপোর্ট কোটা, আমরা জানি যে এক্সপোর্ট কোটা থাকে, আমরা ইউএস সহ ইউএস ইউরোপে আমরা বিভিন্ন ধরনের এক্সপোর্টের কোটা পেয়ে থাকি কান্ট্রি ওয়াইজ, সেটা আবার বিভিন্ন অর্গানাইজেশন পেয়ে থাকে। এই কোটাটা কিন্তু হ্যান্ডওভার যদি করা যেতে পারে, তাহলে দ্যাট ইজ অলসো এ ইনটেনজিবল অ্যাসেট। ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট, আমরা জানি বাংলাদেশে অনেক ফ্র্যাঞ্চাইজি কোম্পানিগুলো ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে অনেকেই করেছে। আমরা দেখেছি যে আমাদের হচ্ছে পিজা হাট, KFC এগুলো ছিল, যদিও KFC পরবর্তীকালে চলে গেছে, বাট পিজা হাট আছে। এরকম এই ধরনের ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু বিজনেস পরিচালনা করা সম্ভব, এবং এই দিস ইজ এ পিওর ইনটেনজিবল অ্যাসেট অ্যাজ ওয়েল অ্যাজ আইপি, যেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এবং অবভিয়াসলি কাস্টমার এন্ড সাপ্লাই রিলেশনশিপ, এটা CRM ম্যানেজমেন্ট থাকে, সেটি কাস্টমার লিস্ট সহ হতে পারে। মার্কেটিং রাইট, অনেক সময় একটা নির্দিষ্ট এলাকায় আপনি একটা প্রোডাক্টের মার্কেটিং করার রাইট আছে, এটি আপনি যদি এটাকে হ্যান্ডওভার করার মতো যায়, এটা যদি আইডেন্টিফাইবল হয়, এটা কন্ট্রোল যদি আপনার হাতে থাকে, এটি যদি আপনি হ্যান্ডওভার করে রেভিনিউ পেতে পারেন বলে আপনি মনে করেন, রিকগনাইজ করেন, তাহলে ইট ক্যান বি এ intangible asset. So that these are the very typical example of intangible asset. It is not exhaustive, এটা কিন্তু আরো হতে পারে, বাট আমি কয়েকটা উদাহরণ দিলাম। এরপরে IS38 requires an entity to recognize an intangible asset whether purchase or self created, দুটোই হতে পারে। আপনি এটা পারচেজ করে একটা ইনটেনজিবল অ্যাসেট হতে পারে, লাইক বললাম সফটওয়্যার কিনেছেন, ওয়েবসাইট কিনেছেন, এবং বিজনেস অ্যাকুইজিশনের মাধ্যমে গুডউইল আসছে, অথবা সেলফ ক্রিয়েটেড হতে পারে। আপনি একটা সফটওয়্যার দীর্ঘদিন আপনার হার্ডওয়্যার তো আছেই, আপনি হচ্ছে যে প্রোগ্রামার রেখে আপনার নিজস্ব হার্ডওয়্যারে বসে আপনি ডোমেইন নিয়ে, এবং আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং প্রোগ্রামারদের নিয়ে একটা সফটওয়্যার ক্রিয়েট করলেন। সো এটাও কিন্তু সেলফ ক্রিয়েশনটা হবে, বাট ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি যেটা বললাম, পরের ভিডিওতে পাবেন 6টা ক্রাইটেরিয়া আছে টু রিকগনাইজ অ্যাজ অ্যান ইনটেনজিবল অ্যাসেট। এরপরে আরেকটা, এইটা আপনার হচ্ছে সেলফ ক্রিয়েটেড এবং পারচেজ হতে পারে, অ্যাট কস্ট হবে, if only কি it is probable that the future economic benefit that will attribute to the asset
উইল ফ্লো টু দ্য এন্টিটি। আমরা বললাম যে অ্যাসেট থেকে যে আপনার ইকোনমিক বেনিফিট এটা যদি অর্গানাইজেশনের দিকে আসে, আমি আগেই বলেছি। এবং আরেকটা হচ্ছে যে কস্ট অফ অ্যাসেট ক্যান বি মেজার্ড রিলায়েবলি। অনেক সময় দেখা যায় যে আমাদের কন্ট্রোলও আছে, আমরা অ্যাসেটটা তৈরিও করছি কিন্তু খরচটা আমরা প্রপারলি রেকর্ড করতে পারিনি, অথবা এখন অ্যাসেস করা যাচ্ছে না, প্রপারলি মেজার করা যাচ্ছে না। সো ইফ ক্যান নট বি মেজার রিলায়েবলি, তাহলে কিন্তু এটা ইনটেনজিবল অ্যাসেট হিসেবে আপনার আইডেন্টিফাই করা যাবে না, রিকগনাইজ করা যাবে না। This requirement applies whether an intangible asset is acquired externally or generated internally. এই উপরের ক্রাইটেরিয়া অর্থাৎ ইকোনমিক বেনিফিট প্রবাবল ইনফ্লো হতে হবে অর্গানাইজেশনে, এবং হচ্ছে কস্ট রিলায়েবলি মেজার্ড হতে হবে। এটা অ্যাসেটের রিকগনিশন ক্রাইটেরিয়া যে কোনো, এটা আমি টেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে সিমিলার ক্রাইটেরিয়া দেওয়া আছে IS 16 এ। সো এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে বলা আছে। সো এটা কিন্তু বোথ অ্যাপ্লিকেবল ফর ইনটেনজিবল অ্যাসেট অ্যাকোয়ার্ড এক্সটার্নালি অর ইন্টারনালি জেনারেটেড। বাট এখানে একটা কথা আছে, IS 38 includes additional recognition criteria for internally generated intangible asset. আমরা জানি যে IS 38 এ পার্টিকুলারলি পারচেজ ইনটেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে আপনার ক্রাইটেরিয়া অনেক ইজি, বাট ইন্টারনালি জেনারেটেড করার ক্ষেত্রে কিন্তু মাচ মোর স্টিনজেন্ট এবং রিকগনাইজ, বিকজ এটা আপনি ইন্টারনালি জেনারেট করলেন, কিভাবে রিকগনাইজ করবেন, কোন বেসিসে করবেন, এখানে অনেক জাজমেন্টের আছে, অ্যাকাউন্টিং পলিসি থাকতে হবে ডিফারেন্ট, এই জন্য এটা ডিফারেন্ট রিকগনিশন ক্রাইটেরিয়া আছে। এটি সম্ভবত এই ইনটেনজিবল অ্যাসেটের থার্ড অথবা ফোর্থ ভিডিওতে আপনারা দেখতে পাবেন। সো দিস আর দ্য বেসিক অ্যাবাউট দ্য ইনটেনজিবল অ্যাসেট, যেটি আমি প্রথমে